আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ঈদ তো কেটে গেল, ঈদের সময় কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি। মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু মনটাও ভালো থাকে। আর একাকিত্ব জীবন কিন্তু সত্যি অনেক কষ্টের। আর আমি যেহেতু একা বাড়িতে থাকি, তো আমার কাছে একা বাড়িতে থাকতে থাকতে একদম বোরিং বোরিং লাগে, ভালো লাগে না। তা আমার কাছে মনে হয়েছিল যদি একটু ঘুরতে বের হই তাহলে হয়তোবা আমার কাছে অনেকটাই ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, একদম রেডি হয়ে বের হয়ে গেছি। এই তো দেখতেই পাচ্ছেন, এটা হলো আমি, সাথে কিন্তু আমার বাচ্চা এবং আমার একটা বোন আছে। আমি আজকে যেখানে ঘুরতে বের হলাম সেটা হলো আমার বাড়ির কাছেই। আসলে লং ড্রাইভে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার। দেখা যায় যেহেতু আমরা সংসার জীবনে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের লেখাপড়া বা বাড়ির যে কাজকর্মগুলো থাকে, সকল কাজ সামলিয়ে কিন্তু কোথাও যাওয়া সম্ভব হয় না। তাছাড়া আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার কিন্তু কাজকর্মগুলো একটু বেশিই থাকে, তো সকল কাজ সামলিয়ে দূরে কোথাও যাওয়াটা সম্ভব হয় না। এখন যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমার বাড়ির কাছেই। এর আগেও আমি বলেছিলাম। তো আমার বাড়ির পাশেই হচ্ছে মেঘনা নদী। তো মেঘনা নদীর পাশেই কিন্তু ছোটোখাটো একটা পার্কের মতো বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মানুষ ঘোরার জন্য চলে আসে। বিশেষ করে বিকেলবেলা কিন্তু এখানে মানুষের প্রচুর আড্ডা। তো আমি এখন যে ঘুরতে এসেছি, আমি কিন্তু বিকেল টাইমে আসি নাই। আমি কিন্তু সকালবেলা সকল কাজ সামলিয়ে তারপর রান্না করার জন্য যা যা লাগবে সকল কিছু গুছিয়ে তারপর কিন্তু বের হয়েছি। আমার বের হতে হতে দেখা যায় 11টার মতো বেজে গেছে। আর রান্নার জন্য সব কিছু গুছিয়ে বের হয়েছি, কারণ ঘুরতে ঘুরতে দেখা যায় একটু সময় বেশিও হতে পারে বা কমও হতে পারে। তো বাড়িতে এসে যদি সব কিছু গুছানো থাকে তখন কিন্তু ঝটপট করেই রান্নাটা করা যায়। যার কারণে সব কিছু গুছিয়ে আমি বের হয়েছি। আর বিকেলে বের হয়নি, কারণ হলো মানুষের প্রচুর চাপ থাকে। তা আমার কাছে না, বেশি মানুষ থাকলে সেখানে ভালো লাগে না। একটু ফাঁকা ফাঁকা জায়গা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি ঠিক ওইভাবেই কিন্তু বাড়ি থেকে বের হয়েছি, কারণ কোনো যে মানুষ না থাকে। আর এখানে আসার পর দেখলাম যে প্রচুর রোদ, কিন্তু এতটাই বাতাস, কি বলবো, নদীর পাড়ে আসলে এমনিতেও কিন্তু বাতাস বেশি থাকে। তো এতটাই ভালো লাগছে। এখন যেহেতু প্রচুর গরম, এই গরমের ভিতরে যদি এরকম বাতাস থাকে সত্যি অনেক মনোমুগ্ধকর। আর ওই দিন কিন্তু পরিবেশটাও অনেক সুন্দর ছিল, কোনো বৃষ্টি ছিল না। তবে হ্যাঁ, প্রচুর রোদ ছিল। তো রোদের কারণে কিন্তু অনেকটাই খারাপ লেগেছে, আবার অপরদিকে কিন্তু অনেকটাই ভালো লেগেছে, কারণ এত সুন্দর পরিবেশ। সত্যি এই পরিবেশটা দেখলে সবারই কিন্তু ভালো লাগবে। আর নদীর দিকে তাকালে কেন জানি এমনিতেও ভালো লাগে, মনটা একদম শীতল হয়ে যায়। আর এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা, এগুলো দেখলে সত্যিই মনটা কেড়ে নেয়। তবে আমরা যারা একা বসবাস করি, আমার কাছে মনে হয় কিছুদিন পর পর যদি বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে একটু বের হয় তাহলে কিন্তু বাচ্চাদেরও মন ভালো থাকে, সাথে কিন্তু নিজেদেরও মন ভালো থাকে। এখানে আসার পর দেখলাম যে বাচ্চাদের জন্য খেলাধুলার খুবই সুন্দর জায়গা। এর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বা ছোট ছোট দোকান রয়েছে, যেখানে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়া যায়। সেই সাথে কিন্তু আর এরকম খোলামেলা জায়গায় খাবার খেলে সেখানে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়, যদিও অল্প, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি রাখে। এর পাশাপাশি দেখলাম ছোট ছোট বাচ্চারা কিন্তু গোসল করছে, অনেক খেলাধুলা করছে। সেই সাথে দেখলাম যে অনেক জেলেরা জাল ফেলে মাছ ধরছে, তো সেটাও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছিল যদি আমরা পুরুষ হতাম হয়তোবা অনেক কিছু করতে পারতাম। তো নারী হওয়ার কারণে সবসময় কিন্তু চার দেয়ালের মাঝেই থাকার চেষ্টা করি। আমি এমনিতেও বাড়ি থেকে খুবই কম বের হই। আমার ঘোরাঘুরির ভিডিও কিন্তু আপনাদের সাথে কখনই শেয়ার করা হয় না। আর যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সাথে পুরুষ মানুষ থাকলে আমার কাছে মনে হয় অনেকটাই ভালো হয়। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোথাও বের হওয়া সত্যিই কিন্তু খুবই রিস্ক মনে হয়। তারপরেও কিন্তু মানুষ ঘুরতে বের হয়। এখানে এই যে প্লাস্টিকের টবে যে গাছটা, এটা আমার কাছে এতটাই ভালো লেগেছে। এর গাছের নাম কিন্তু আমি জানি না, তবে এটা কিন্তু প্লাস্টিকের। আর আমার বাড়িতে কিন্তু অনেক গাছ রয়েছে একদমই সবুজে ঘেরা। আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও আমার কাছে মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে প্লাস্টিকের বা ছোট ছোট পাত্রে বা টবে ছোট ছোট গাছ দেখলে এটাও আমার কাছে এতটা ভালো লাগে, কি বলবো। আমার মনে হয় যে আমি আমার বাড়িতে সব গাছ রোপণ করি, এরকমটা আর কি। তা আমার বাড়িতে যে সব ধরনের গাছ আছে এমনটাও কিন্তু নয়। আসলে গাছ রোপণ করলে সেটারও কিন্তু যত্ন নিতে হয়। তো দেখা যায় আমি বাড়িতে যেহেতু সবজি গাছ সবচেয়ে বেশি রোপণ করি, ওই গাছের যত্ন নিতে নিতে অন্য গাছের যে যত্ন নিব হয়তোবা ওই সময়টা আমার হাতে হবে না।
আসলে সংসারে নানা ধরনের কাজ থাকে, সকল কাজ সেরেই কিন্তু আমি বাহিরে যখন একটু অবসর সময় পাই ঠিক তখনই কিন্তু সবজি গাছ রোপণ করার চেষ্টা করি। আর আমি যে আজকে ঘুরতে বের হয়েছি দেখতেই পাচ্ছেন যে মানুষের আনাগোনা খুবই কম। তো আমি এমন টাইমে বের হয়েছি যে সময় মানুষের আনাগোনা খুবই কম থাকে। আর বিশেষ করে যখন ঈদ আসে বা কোনো উৎসব হয় তখনই কিন্তু মানুষের চাপটা সবচেয়ে বেশি থাকে। আর বিকেলবেলা কিন্তু প্রতিদিনই কম বেশি চাপ থাকে। আর দুপুরের টাইমে কিন্তু কোনো চাপই থাকে না। তো এখন কিন্তু দুপুরবেলা দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু ফাঁকা। তবে মানুষ যে নেই তা কিন্তু না। আমি কিন্তু কোনো মানুষের ভিডিও এখানে নেইনি, কারণ আমার খুবই লজ্জা পাচ্ছে ভিডিও করতে। আমি কার ভিডিও নিব আমি বুঝতে পারছি না। ওই হিসেবে কিন্তু কোনো ভিডিও নেইনি। আর এই যে আঙ্কেলটা, ওনার ভিডিও নেওয়ার কারণ হলো উনি যেহেতু মাছ ধরছে, প্রত্যেক খেপে কিন্তু মোটামুটি মাছ পাওয়া যায়। তো আমার কাছে এতটা ভালো লেগেছে। আর আঙ্কেলকে আমি বলেই নিয়েছি যে আঙ্কেল আমি আপনার ভিডিও করব, তবে আমি আপনার কিন্তু চেহারা নিব না। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে নিতে পারো। ওই হিসেবেই কিন্তু ভিডিও নেওয়া। যেহেতু প্রচুর গরম, এক গ্লাস শরবত না খেলেই কিন্তু না। এখানে দেখা যায় লেবুর শরবতটা তৈরি করা হয়, প্রত্যেক গ্লাস 10 টাকা করে। তো এটা খেতে এতটাই ভালো লেগেছে, যেহেতু বিট লবণ দিয়ে এই শরবতটা তৈরি করা হয়। এর পাশাপাশি কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। আর ফুচকা তো প্রত্যেকটা মেয়েরই প্রিয় খাবার, যেরকমই হয় না কেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছির আক্রমণটা সবচেয়ে বেশি। জানি না, আমার বাড়িতেও কিন্তু মাছির আক্রমণটা সবচেয়ে বেশি। আর আম কাঁঠালের সিজনে মাছি কেন জানি সবচেয়ে বেশি থাকে। অন্যান্য সময় কিন্তু এদেরকে দেখা যায় খুবই কম। আর ছোট ছোট হোটেল বা রেস্টুরেন্টে আমার কাছে মনে হয় যদি স্প্রে করা হতো তাহলে হয়তো বা মাছির আক্রমণটা হতো না। ওনারা এটা কেন করে না আমি বুঝতে পারি না, তবে মাছিটা না হলে কিন্তু অনেকটাই ভালো হতো। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। আজকে আমি রান্না করব লাউ দিয়ে গরুর যে পায়া, এ পায়া দিয়ে কিন্তু অনেকে নেহারি রান্না করে। আর যার যেরকম ভালো লাগে, কেউ দেখা যায় মুগ ডাল দিয়ে রান্না করে, কেউ বুটের ডাল দিয়ে রান্না করে, কেউ সিমের বিচি দিয়ে রান্না করে। তা আমি কিন্তু আজকে একটু ব্যতিক্রমী রান্নাটা করে নিচ্ছি। আমি আজকে লাউ দিয়ে রান্নাটা করে নিব। জানি না এরকমটা কেউ কখনো খেয়েছেন কিনা, তবে যারা কখনো খান নাই তারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমিও কিন্তু এর আগে কখনো ট্রাই করিনি, আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করেছি। এতটাই ভালো লেগেছে কি বলবো। আর এত গরমের ভিতরে আমার কাছে মনে হয় একটু লাউ তরকারি বা ঝোল ঝোল খাবার খেলে স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হয়। এই কারণেই কিন্তু আজকে লাউ রান্না করা। এর পাশে লাউয়ের যে খোসা, এই খোসাটাও আমি নিয়ে নিয়েছি, কারণ এই খোসাটা অনেক সময় আমি ভর্তা তৈরি করি। বিশেষ করে লাউয়ের যে বিচিগুলো, এই বিচিগুলো যদি একটু শক্ত হয় তাহলে লাউয়ের খোসার সাথে বিচিগুলো একসাথে ভেজে তারপরে ভর্তা করে নিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো বিচিগুলো যেহেতু খুবই নরম ছিল, আমি কিন্তু রান্নার জন্য নিয়ে নিয়েছি। এর পাশাপাশি লাউয়ের খোসাটা কুচি কুচি করে কেটে সাথে আলু দিয়ে কিন্তু ভেজে নিব। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। দেখতেই পাচ্ছেন চলে এসেছি তেজপাতা তোলার জন্য। বাড়িতে কিন্তু মাশাআল্লাহ একটা তেজপাতা গাছ রয়েছে, গাছটা কিন্তু অনেকটাই বড়। এই গাছটা রোপণ করেছি প্রায় 4 বছর হয়। 4 বছরে মাশাআল্লাহ অনেকটা গ্রোথ এসেছে, সেই সাথে কিন্তু অনেক ছোপালো হয়েছে। তো অনেক পাতা, তো সবসময় কিন্তু আমি কাঁচা তেজপাতা দিয়ে রান্নাটা করে নিই। যেহেতু বাড়িতে তেজপাতা গাছ রয়েছে তো কখনই কিন্তু ওইভাবে শুকিয়ে রাখি না, সবসময় কাঁচা তেজপাতা দিয়েই কিন্তু রান্নাটা করে নেওয়ার ট্রাই করি। আর আমার কাছে মনে হয় কাঁচা তেজপাতা দিয়ে রান্না করলে সুন্দর একটা স্মেল বের হয়, অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আর সুঘ্রাণটা এত ভালো থাকে কি বলবো, যারা কখনো খান নাই তারা ট্রাই করতে পারেন। আর বরাবরের মতো সবাই কিন্তু জানেন যে আমি মাটির চুলা রান্না করি। তো আজকে আমি মাটির চুলা রান্না করব না সেটা তো আর হয় না, তাই না? এখানে নিয়েছি বড় একটা হাঁড়ি, যেহেতু পায়া রান্না করব। এই পায়াটা নড়াচড়া করার জন্য আমার কাছে মনে হয়েছিল যে বড় একটা হাঁড়ি নিলেই কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো হবে। সেই সুবিধার্থে কিন্তু আমি বড় একটা হাঁড়ি নিয়েছি। তো আমি কিন্তু পায়াগুলা মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু লাউটা দিয়ে দিব। যেহেতু লাউ তরকারি কিন্তু খুবই নরম থাকে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লাউটা কিন্তু খুবই কচি ছিল, একদমই টাটকা ফ্রেশ, যার কারণে আমি লাউটাকে একদম পরে দিয়ে দিব। আসলে রান্না কিন্তু অনেকে অনেকভাবে করে, তবে আমি যেরকমটা পারি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা।
এর পাশাপাশি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, নাগামরিচ তোলার জন্য। যেহেতু লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভেজে নিব, তো এখানে একটা মরিচ কুচি কুচি করে কেটে দিলে সুন্দর একটা স্মেল বের হবে। আমার কিন্তু এখানে আর কোনো কাঁচামরিচ ব্যবহার করতে হবে না, একটা নাগামরিচ দিলেই কিন্তু হয়ে যাবে। আর এমনিতেও কিন্তু সবাই জানেন যে নাগামরিচের প্রচুর সেন্ট, সেই সাথে কিন্তু প্রচুর ঝাল। তো একটা দিলেই কিন্তু হয়ে যায়। বিশেষ করে আমি যখন ডাল রান্না করি, এখান থেকে কিন্তু একটা মরিচ দিয়ে আমি রান্নাটা করে নিই। আর আমি কিন্তু কাঁচামরিচ কখনই কিনি না, যেহেতু বাড়িতে নাগামরিচ রয়েছে। তবে এই মরিচ গাছের পাশাপাশি কিন্তু আমার বাড়িতে আরও একটা মরিচ গাছ রয়েছে, সেটাকে আমি বাড়া মরিচ বলি। সেটা দেখতে কিন্তু কাঁচামরিচের মতো। তো বাড়িতে যদি এরকম দু একটা গাছ থাকে তাহলে কিন্তু খাওয়ার যথেষ্ট হয়ে যায়। মরিচ কিন্তু কিনতে হয় না, মরিচের অধিকাংশ চাহিদাটা কিন্তু এখান থেকে পূরণ করা সম্ভব হয়। তো যাই হোক, আমার কিন্তু লাউ রান্নাটা হয়ে গেছে, এবার আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। এভাবে করেই কিন্তু সারাটা দিন কেটে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।